বাকি রাস্তায় আপনি আর ঘুমাবেন না। আদ্রিতা চরম অবাক হয়ে বলে। কেন? যার বিনিময়ে ফারিসের জবাব আসে। সব কেনর উত্তর দিতে বাধ্য নই আমি, তাই কথা কম বলে জেগে থাকুন। আদ্রিতা বেশি ভাবল না, ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপচাপ বসে রইল। পথ তাদের এখনো অনেক বাকি। আদ্রিতার গান গাইতে মন চাইল হঠাৎ, মনে মনে গেয়ে উঠল 2 লাইন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কুয়াশা আচ্ছন্ন এক মিষ্টি পরিবেশ। ফজরের আজান দিতে বোধহয় খুব বেশি দেরি নেই। আদ্রিতা আর ফারিস এসে থামলো আদ্রিতাদের বাড়ির সামনে। শীতে কাঁপাকাঁপি অবস্থা আদ্রিতার। আদ্রিতা গাড়ির সিট বেল্ট খুলো, ফারিসের দিকে তাকিয়ে বলো। এতটা পথ সঙ্গ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার বখাটে। ফারিস অদ্ভুত দৃষ্টি নিক্ষেপ করলো আদ্রিতার দিকে, বলো। আপনাকে কতবার বলবো আমি বখাটে নই? আদ্রিতা মৃদু হেসে বলল। জানি তো, তাও আপনার এই নামে ডাকতে আমার দারুণ লাগে। ভালো থাকবেন, আমাদের আর দেখা না হোক। বলে গাড়ি থেকে বের হতে নিল আদ্রিতা। আমাদের আর দেখা না হোক কথাটাই ফারিসের বুকে বুঝি ব্যথা উঠল। সে বুঝল, কিন্তু অবুঝের মতো একখানা কাণ্ড করে বসলো। সে হাত ধরলো আদ্রিতার। আদ্রিতা ভরকালো, জিজ্ঞাসা সূচক চাহনি নিয়ে তাকালো ফারিসের দিকে। ফারিস এগুলো আদ্রিতার চোখে চোখ রেখে স্পষ্ট কণ্ঠে বলল। আপনার চোখে আমি যা দেখি তা যদি সত্যি হয় তবে আমাদের রোজ সাক্ষাৎ হবে। ভূমিকম্পের মতো ফারিসের কথাটাই কেমন কম্পন ধরলো আদ্রিতার শরীরে। ভিতরটা কেঁপে উঠল আচমকা, কিছু বলার শক্তি পেল না আর। সে গাড়ি থেকে বেরিয়ে ঠায় দাঁড়ালো। ফারিস আর অপেক্ষা করলো না, ছুট লাগালো দূরে। আদ্রিতা তার যাওয়ার পানে তাকালো। হঠাৎ মৃদু হেসে উঠল আপনা আপনি, মনে মনে আওড়ালো। তাহলে আমাদের রোজই সাক্ষাৎ হোক মাফিয়া সাহেব। ঠোঁটে কামড় দিল আদ্রিতা, বলো। থরি মিস্টার বখাটে। থমথমে মুখ নিয়ে আদ্রিতার দিকে তাকিয়ে আছে তার মা। নিরাশ চাহনি তার। মেয়েটা এমন আহত হয়ে বাড়ি ফিরবেন এটা তিনি আশা করেনি। বাইরে ফজরের আজান দিচ্ছে। আদ্রিতা নিরাশ ভঙ্গিতে মায়ের দিকে তাকিয়ে বলল। কতক্ষণ এভাবে বসে থাকবো মা? এবার তো রুমে যেতে দাও, শীত লাগছে। আদ্রিতার মা গালে হাত দিয়ে বললেন। পায়ের এমন অবস্থা কেমন করলি আদু? আরে মা, এত ভাবছো কেন? কিছুদিন সময় দাও, ঠিক হয়ে যাব। হালকা একটু হাঁটতে পারলেই না হয় ডেকে পাঠিও তোমার সেই ইঞ্জিনিয়ার ছেলেকে। আদ্রিতার মা থমথমে কণ্ঠে বলেন। আর কি করার, আই রুমে চল। আদ্রিতা উঠে দাঁড়ালো। মায়ের হাত ধরে খুব সাবধানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে রুমে গেল। যাওয়ার পথে জিজ্ঞেস করলো। রাফিন কি রুমে ঘুমাচ্ছে মা? হুম। আর বাবা? সেও ঘুমাচ্ছে, আর খুব রাত করে বাড়ি ফিরেছিল। ও আচ্ছা। কিছু খাবি? বানিয়ে দিব? না, এখন ঘুমাবো। আদ্রিতার মাও আর কিছু বললেন না। মেয়েকে রুমে বসিয়ে দিয়ে তিনি ছুটে গেলেন নিজেদের কক্ষে। নামাজ আদায় করতে হবে, স্বামী আর ছেলেকেও ডাকতে হবে। আদ্রিতা ওয়াশরুমে ঢুকে হালকা একটু ফ্রেশ হয়ে গায়ে কম্বল জড়িয়ে শুয়ে পড়ল। প্রচণ্ড শীত করছে, পায়ের ব্যথাটাও বড্ড পীড়া দিচ্ছে আবার। আদ্রিতা চোখ বন্ধ করে মনে করলো ফারিসের বলে যাওয়া শেষ কথাটা। আপনার চোখে আমি যা দেখি তা যদি সত্যি হয় তবে আমাদের রোজ সাক্ষাৎ হবে। আদ্রিতা চোখ খুলো। কথাটা যেন পুরো তার হৃদয়ে গেঁথে গিয়েছে। আদ্রিতা চোখে কি দেখলো ফারিস? আদ্রিতা কোথাও গিয়ে মনে হয় সে ফারিসকে পছন্দ করে। তার উপস্থিতি তাকে আনন্দ দেয়, ভিতর থেকে ভালো লাগার সৃষ্টি করে। তবে কি আদ্রিতা প্রেমে পড়েছে ফারিসের? হবে হয়তো, না হলে এত ভালো লাগছে কেন এখন? ইস! আদ্রিতা মিনমিনিয়ে হেসে উঠল। একা রুমেও লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। আদ্রিতা কম্বলতে মুখ ঢাকলো। হঠাৎ তার মনে হলো কেউ বুঝি তার কানে পাচ্ছে মুখ নিয়ে বলল। আপনার লজ্জামাখা মুখশ্রী বড্ড সুন্দর ডাক্তার ম্যাডাম। আদ্রিতা চমকে উঠল। দ্রুত মুখ থেকে কম্বল সরিয়ে আশেপাশে চাইল। অদ্ভুত ব্যাপার, আশেপাশে কেউ নেই। আদ্রিতা দারুণভাবে চমকালো। সে কি হ্যালুসিনেশন করলো? কণ্ঠটা ফারিসের মতো লাগলো। আর ডাক্তার ম্যাডাম, সেও তো ফারিসেই ডাকে। আদ্রিতা নিজের মাথা চেপে ধরল। কি এক অদ্ভুত কাণ্ড, মনে মনে বলল। আদ্রিতা, তুই তো গেছিস ফারিস নামক যুবকের প্রেমেতে। তুই চরমভাবে ফেসে গেছিস। প্রেমারোগে ধরেছে তোকে। আয় হায়! আদ্রিতা চোখ বন্ধ করলো। কম্বলটা শক্ত করে চেপে ধরে ডান দিকে ঘুরে আরাম করে ঘুমানোর চেষ্টা চালালো।
বেলা দুপুর 12টা। ফারিস বসে আছে পুলিশ স্টেশনের ভিতর এক পুলিশ অফিসারের সামনে। চোখ মুখ যথেষ্ট স্বাভাবিক। পুলিশ অফিসারের নাম ফারুক উদ্দিন। বয়সে 50-51 হবে। ফারিস বেশ আয়েশি ভঙ্গিতে বসা, দৃষ্টি তার ফারুক উদ্দিনের চোখের দিকে। ফারিসের পাশেই আদিব দাঁড়ানো। তাকে বসার জন্য বলো, সে বসেনি। ভিতর থেকে বেশ ঘাবড়ে আছে, তবে প্রকাশে বোঝা যাচ্ছে না। ফারুক উদ্দিন একবার আদিবের দিকে তাকিয়ে ফারিসকে প্রশ্ন করলো। দুদিন যাবৎ কোথায় ছিলেন? ফারিসের তড়িৎ উত্তর, কক্সবাজার। কেন, আপনিও যাবেন নাকি? ফারুক উদ্দিন চোখ মুখ কুঁচকে ফেলেন ফারিসের পাল্টা প্রশ্নে। শক্ত কণ্ঠে বললেন, না। তাহলে আপনি কি বিয়ে করেছেন অফিসার সাহেব? কেসে উঠল ফারুক উদ্দিন। চোখ মুখ কুঁচকে বলেন, কেন? না বিয়ে করলে বউ নিয়ে কক্সবাজারে হানিমুনে যেতে পারেন। ওখানের পরিবেশ হানিমুনের জন্য পুরো পারফেক্ট। ফারিসের কথা শুনে আশেপাশের পুলিশগুলো হা হয়ে গেল। ফারিসের ভঙ্গি স্বাভাবিক। ফারুক উদ্দিন আশেপাশে তাকিয়ে নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলেন, আপনি কি এখানে মশকরা করতে এসেছেন? আপনার কি আমাকে দেখে কমেডিয়ান মনে হচ্ছে? আমার বয়স কত জানেন? এই বয়সে আমি হানিমুনে যাব? আমার তো আপনার মতো ছেলেও আছে, ভবিষ্যতে তাকে পাঠাবো। গুড আইডিয়া, পাঠান। তবে আপনার যেহেতু আমার মতো ছেলে আছে, তাহলে আপনার উচিত আমাকে তুমি করে বলা। আপনি আপনি করছেন কেন? ফারুক উদ্দিন কি বলবেন বুঝছেন না। ফারিস বলল, তবে আপনাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না আপনার আমার মতো একটা ছেলে আছে। আমার তো মনে হয় আপনার এখনও নতুন করে আবার বিয়ে দেওয়া যাবে। ফারুক উদ্দিন হতভম্ব হয়ে গেলেন ফারিসের কথা শুনে। তাকে কি সত্যি ইয়াং লাগছে? কই, আজ সকালেও তো তার বউ বুইরা খাটাস বলে ডাকলো। ফারুক উদ্দিন নিজের মাথা ঝালেন। এই ছেলে তাকে বিভ্রান্ত করার জন্য এসব বলেছেন। ফারুক উদ্দিন নিজেকে ধাতস্থ করেই বলে উঠল, দেখুন। ফারিস পুলিশটিকে থামিয়ে দিয়ে বলল, আপনার দেখা দেখি বন্ধ হলে কাজের কথা বলুন, কি জন্য ডেকেছেন আমায়? ফারুক উদ্দিন তবদা খেয়ে গেলেন ফারিসের কথায়। এতক্ষণ কে দেখা দেখি করছিল? ফারুক উদ্দিন কিছু বলবেন তার আগেই পুলিশ স্টেশনের দরজার সামনে দাঁড়িয়ে কিশোর নামের এক পুলিশ বলে উঠল, কিছুদিন আগে মাঝরাতে এক মাফিয়া হসপিটালে ঢুকেছিল। আপনি কি তা শুনেছিলেন ফারিস মাহমুদ? ফারিস পিছন ঘুরে চাইল। অল্প বয়সী এক পুলিশ অফিসার, বোঝে যাচ্ছে নিউ এসেছে। ফারিস কথাটা শুনলেও উত্তর দিল না। পুনরায় ফারুক উদ্দিনের দিকে ঘুরে পড়ল। মাফিয়া শুনেছিলাম বোধহয়। কিশোর এগিয়ে গেল, ফারিসের মুখোমুখি দাঁড়িয়ে পড়ল। আমাদের ধারণা সেই মাফিয়া আপনি ছিলেন। ফারিস উচ্চস্বরে হেসে উঠল। শব্দ হলো অনেক, যেন অনেক বড় হাস্যকর কথা ছিল এটা। কিশোর তার পানে তাকিয়ে ফারিস বলল, আপনার ধারণা হলো ওই মাফিয়া আমি, আর ঠাস করে আমায় ধরে এনে জিজ্ঞাসাবাদ করছেন? একটা মেয়ে আপনার নামে অভিযোগ করেছিল। যে করেছিল পরে সে তার ভুল বুঝতে পারে। যে রাতে মাফিয়া অ্যাটাক হয় সেই রাতে আমার অ্যাক্সিডেন্ট হয়, আমি হসপিটালে যাই, মেয়েটি ভুল বুঝে। ভুল বুঝি নাকি আপনি ভুল বুঝান? ফারিস আবারও হাসে। কে কাকে কি বুঝিয়েছে তা বুঝতেই পারছি। আমরা আপনার একটা ট্র্যাক পেয়েছি। পেতেই পারেন, আমার অসংখ্য ওষুধ ডেলিভারি করার ট্রাক আছে। ট্রাকে কিছু পেয়েছেন? পাওয়া যায়নি, তবে আমি শিওর আপনি সরিয়েছেন। ফারিসের বিরক্ত লাগছে। কপাল চুলকে প্রশ্ন করল, আপনার কাছে কোনো প্রমাণ আছে আমি মাফিয়া? কিশোর চুপ, তার কাছে কোনো প্রমাণ নেই। ফারিস আর কিছুর অপেক্ষা করলো না, আচমকা বসা থেকে উঠে দাঁড়ালো। আদিবকে উদ্দেশ্য করে বলল, চলো আদিব। কিশোর বলল, আমাদের জিজ্ঞাসাবাদ শেষ হয়নি। ফারিস এগিয়ে গেল কিশোরের দিকে। কিশোরের কলারটা ঠিক করতে করতে বলল, যেদিন কোনো প্রমাণ নিয়ে ডাকবেন ওই দিন জিজ্ঞাসাবাদ করবেন। আমার সময়ের মূল্য আছে, আপনার হয়তো নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ফারিস চোখের সানগ্লাস লাগিয়ে ভাব নিয়ে পুলিশ স্টেশন থেকে বের হলো। কিশোর রাগ ভরা মুখশ্রী নিয়ে ফারিসের দিকে তাকিয়ে রইল। সে জানে এই ছেলেটাই মাফিয়া, মাদক দ্রব্য সহ অনেক বেআইনি কাজ করে। ছেলেটি কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে ধরতে পারছে না। এছাড়া ফারিসের ওপর একটা রাগ আছে কিশোরের। মাঝপথে কেটে গেল 7 দিন। কফি শপে বসে আছে আজিতা, অপেক্ষা করছে আরাফাতের জন্য। ফাইনালি সে তার মামার ঠিক করা ছেলে আরাফাতের সাথে দেখা করতে এসেছে। তার পায়ের চোট মোটামুটি কমেছে, একা একা হাঁটতে পারে। আজিতা তার হাত ঘড়িটা দেখলো, বিকাল 4টা বাজে। এই আরাফাত এখনো আসছে না কেন? আজিতার বিরক্ত লাগছে। পরপর 2 কাপ কফি খাওয়া শেষ আজিতার, অথচ আরাফাতের এখনো আসার নামগন্ধ নেই।
আদ্রিতা চরম বিরক্ত এতে। আদ্রিতাও সিদ্ধান্ত নিয়েছে আধা ঘন্টার মধ্যে না আসলে সে চলে যাবে। এমন ইরেসপন্সিবল একটা ছেলেকে কি করে তার মামা পছন্দ করলো কে জানে। ভাবতেই অদ্ভুত লাগছে আদ্রিতার। আদ্রিতা তৃতীয়বারের কফির কাপে চুমুক দিল। আশপাশ দেখলো, আচমকা বুকের মধ্যে ধকধক করে উঠল। কেউ বুঝি আসছে, যার সাথে আদ্রিতার সাক্ষাৎ নেই 1 সপ্তাহ হবে। কিন্তু কি করে আসবে? ফারিসের কি এখানে আসার কথা না তো। আদ্রিতা তাকিয়ে রইল কফি শপের দরজার দিকে। সে যত আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ততই যেন ধীরে ধীরে অস্থিরতা বাড়ছে। সেকেন্ডের কাঁটা হড়হড় করে ছুটছে। আদ্রিতা তার দৃষ্টি কফি শপের দরজার দিকে নিবদ্ধ রেখেই কফির কাপে চুমুক দিল আবার। একটা ছেলের পায়ের পদধ্বনি শোনা গেল বুঝি। আদ্রিতা তার বুকে হাত দিল। সত্যি কি সে এসেছে? সময় যত এগুচ্ছে ততই যেন আদ্রিতার আগ্রহ, অনুভূতি, অস্থিরতা তত্তর করে বাড়ছে। কফি শপের দরজা খুলো কেউ। আদ্রিতা দেখল কালো কোট প্যান্ট পরিহিত এক যুবক। আদ্রিতা কিছুক্ষণ পর্যবেক্ষণ করে নিজের ফোনটা দেখল। ছেলেটা আরাফাত। আদ্রিতার মনটা ভেঙে গেল। ফারিস তো এলো না, তাহলে এমন অস্থির লাগলো কেন আদ্রিতার? আরাফাত এগিয়ে আসতে লাগলো। আদ্রিতা তার দৃষ্টি সরালো, যার কারণে সে দেখতে পেল না। আরাফাত ঢোকার পরেই দরজা খুলে ঢুকলো প্রথমে আদিপ, এরপর কালো মাস্ক আর হুডি পরিহিত ফারিস। আরাফাত মৃদু হেসে আদ্রিতার মুখোমুখি চেয়ারে বসলো, বলল, হাই, আমি আরাফাত। আদ্রিতা কোনো রকমে হেসে বলল, আসসালামু আলাইকুম, আমি আদ্রিতা। শুরুতে খানিকটা লজ্জা পেল আরাফাত। সালামটা তার দেওয়া উচিত ছিল। আরাফাত লজ্জিত স্বরেই বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি খুব দুঃখিত এতটা দেরি করার জন্য, আসলে অফিসে একটু কাজ ছিল তাই আর কি। ইটস ওকে। কথাটা মুখে বলল, ভিতর ভিতর বলল, তোর যখন এতই কাজ ছিল তাহলে আজ আসতে বললি কেন, খাটাস বেটা। মিষ্টি হাসলো আদ্রিতা। ভিতরের কথা ভিতরে রয়ে গেল। আরাফাত বলল, কিভাবে কি শুরু করব বুঝছি না। সত্যি বলতে আপনার যখন ছবি দেখেছিলাম তখনই আপনার ভালো লেগেছিল। সামনাসামনি আপনি অনেক সুন্দর দেখতে। আদ্রিতা কি বলবে বুঝতে পারছে না। মুখের ওপর হঠাৎ কেউ প্রশংসা করলে সে বেশ বিভ্রান্ত অনুভব করে। আরাফাত ওয়েটার ডাকলো, কফি অর্ডার করলো। আদ্রিতা খেতে থাকায় তার জন্য আর দেয়নি। আরাফাত প্রশ্ন করলো, তা আপনি কিসের ডক্টর জানো? জি, সার্জারির। মোটামুটি সব ধরনের সার্জারি আমি করে থাকি। ওহো আচ্ছা, নিশ্চয়ই সর্বক্ষণ ব্যস্ত থাকেন। তা একটু থাকি। আপনি ইঞ্জিনিয়ার তো? জি, সিভিল ইঞ্জিনিয়ার। ওয়েটার কফি নিয়ে আসলো। আরাফাত কফির কাপে চুমুক দিল আর টুকিটাকি প্রশ্ন করলো। আদ্রিতাও বিনয়ের সাথে প্রশ্নের উত্তর দিতে লাগলো। আদ্রিতার থেকেই খানিকটা দূরে মাস্ক, মাথায় হুডি টুপি মাথায় দিয়ে বসে আছে ফারিস। তার সামনে আদিপ বসা। আদিপ বলল, কফি কি অর্ডার করবো ভাই? ফারিস কিছুক্ষণ চুপ থেকে বলল, করো। আর কফি শপের মালিককে বলো আমি এসেছি, আধা ঘন্টার মধ্যে যেন কফি শপ খালি করে। ঠিক আছে। আদিপ উঠে দাঁড়ালো। হঠাৎ তার নজর গেল আদ্রিতার দিকে। সঙ্গে সঙ্গে অবাক হয়ে বসে পড়ল নিজের চেয়ারে। ফারিসের নির্বিকার চাহনি সে বলল, কি হয়েছে? আদিপ হতভম্ব হয়ে বলল, ভাই আদিত্য ম্যাডামও এখানে আসছে। ফারিসের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। তার তড়িৎ উত্তর আসলো, তো আর তাছাড়া আদ্রিতা ম্যাডামও বা কে? আদিপ যেন আরেক দফা অবাক হলো এতে। যে মেয়ের সাথে ফারিস ভাইয়ের এতবার সাক্ষাৎ, তাকেই ভাই চিনতে পারছে না। আদিপের ভাবনার মাঝে ফারিস আবার প্রশ্ন করলো, কি হলো, কথা বলছো কেন? আদ্রিতাকে? আদিপ বিলম্বিত হলো। ফ্যালফ্যাল দৃষ্টি নিয়ে বলল, ডাক্তার ম্যাডাম ভাই। ফারিস যেন দারুণভাবে চমকালো। ফাইনালি সে জানলো ডাক্তার ম্যাডামের নাম আদ্রিতা। ফারিস ঘুরে দেখলো, তার সম্মুখেই এক টেবিলে পড়ে আদ্রিতা বসা, কারোর সাথে কথা বলছে। ফারিস কিছুক্ষণ তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে আদিপের দিকে ঘুরল। আদিপ প্রশ্ন করলো, এবার কি করব ভাই? ফারিস সময় নিল না বেশি, তড়িৎ জবাব দিল, সব ক্যান্সেল করো। জব্বার হোসেনকে কল করে বলো এবারের ডিল আমার অফিসে হবে, আজকেই রাত 8টায় হবে। আদিপ কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ভাই, আর গাড়ির মাল? ওগুলো নিয়ে তুই অফিসে চলে যাও, আমার এখানে কিছু কাজ আছে। আর হ্যাঁ, এখানকার সিসিটিভি। পুরোটা বলা লাগলো না ফারিসের। আদিপ মৃদু হেসে বলল, বুঝতে পেরেছি ভাই, ভাবি কি পাবো এবার? ফারিস তড়িৎ জবাব দিল না। কিছুক্ষণ সময় নেই মৃদু হেসে বলল, দেখি। আদিপ হাসলো, তার খুশি লাগছে। আদিপ
মিনিট 4 কফি শপে থেকে কিছু কাজ সেরে আজিতার অগোচরে বেরিয়ে গেল। কিছু ইশারা করে গেল ফারিসকে। ফারিস ইশারা বুঝতেই তার মুখের মাস্ক খুলে পকেটে পড়ল। মাথায় দেওয়া টুপিটা সরিয়ে চুলগুলো হাত দিয়ে ঠিক করলো। জায়গা পাল্টে বসলো আদিব বসা চেয়ারে। সেখান থেকে সরাসরি আজিতাকে দেখা যায়। ফারিস বেশ হাসি ভঙ্গিতে বসলো। মেনু কার্ড দেখলো একটু, এরপর উচ্চস্বরে আওয়াজ করে বলল, ওয়েটার। আচমকাই ফারিসের কণ্ঠের মতো কারোর কণ্ঠ ঠেকতেই আটকে উঠল আজিতা। তড়িৎ চাইল সামনে। সঙ্গে সঙ্গে ব্রাউন কালার হুডি পরিহিত ফারিসকে বসা দেখতে পেয়ে আপনা আপনি হাসি ফুটে উঠল আজিতার। তার মানে তখনকার অনুভূতি ভুয়া ছিল না। ওয়েটার ফারিসের কাছে এসে জিজ্ঞেস করলো, কি খাবেন স্যার? ফারিস বেশ মনোযোগ দিয়ে মেনু কার্ড দেখলো। আশেপাশে কোথাও দেখলো না। ভাবখানা এমন সে আজিতাকে দেখেনি। ফারিস খালি খালি কতক্ষণ মেনু কার্ড দেখে বলল, 1 কাপ ব্ল্যাক কফি। ওকে স্যার। ওইটা চলে গেল। ফারিস চুপচাপ বসে মোবাইলে হাত দিল। ফারিস এতক্ষণ পর আন্দাজ করতে পারল কফি শপে ঢোকার পর তার এমন অস্থির লাগছিল কেন। রাগে গজগজ করছে আজিতা। এই মুহূর্তে তার একমাত্র রাগের কারণ হলো এই সামনে ভাব নিয়ে বসে থাকা ফারিস। কারণ ফারিস তাকে এখনও দেখেনি। ভাবখানা এমন যেন এত বড় কফি শপে সে ছাড়া আর কেউ নেই। আজিতার রাগ লাগছে ছেলেটা তাকে দেখছে না কেন। আজিতার মতে কোনো মানুষের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলে কোনো না ভাবে দেখতে থাকা মানুষই আজ পেয়ে যায় কেউ তাকে দেখছে। বিষয়টাই ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি পারদর্শী হয়। তারা বেশিরভাগ সময়ই ভিড়ের মধ্যেও বুঝতে পারে কোন ছেলে তাকে দেখছে। আজিতা ফারিসকে দেখার পর থেকেই তার দিকে তাকানো ফারিস, অথচ ফারিসের হুঁশ নেই। রাগে আজিতার মেজাজ বিগড়াচ্ছে। আরাফাত শেষ কফি কাপে চুমুক দিয়ে বলল, অনেক তো কথা হলো, এবার বলুন আপনার আমাকে কেমন লাগলো? আজিতার তড়িৎ উত্তর, ভালো না। আরাফাত তপ দেখিল খানিকটা, নিজেকে সামলে বলল, জি। আদিতার হুঁশ আসলো। এতক্ষণ পর মনে পড়লো সে এতক্ষণ বসে কারোর কথা শুনছিল। আদিতা তড়িঘড়ি করে বলল, আমি খুব দুঃখিত। আরাফাত বলল, বিয়েতে কি হ্যাঁ বলা যায় এখন? আদিতা সরাসরি তাকালো আরাফাতের দিকে। তরতর করে বলে উঠল, না, আসলে আমার বয়ফ্রেন্ড আছে, ও এখানেই কফি শপে আছে। আপনি চাইলে আমি আপনার সাথে দেখা করাতে পারি। ওই যে আমাদের সামনে বসা ছেলেটি। আরাফাত পুরো কথা শুনেই পিছন ঘুরে চাইল, ফারিসকে দেখলো। আদিতা দ্রুত বসা থেকে উঠে দাঁড়ালো। উত্তেজিত দেখাচ্ছে তাকে। বোঝা যাচ্ছে প্রচণ্ড রাগ করেছে। আরাফাতও বসা থেকে উঠে দাঁড়ালো। আজিতা 8-5 কিছু না ভেবে ফারিসের মুখোমুখি গিয়ে দাঁড়ালো। রাগি রাগি কণ্ঠে বলল, এই যে মিস্টার বখাটে। ফারিস এতক্ষণ পর কফির কাপ থেকে দৃষ্টি সরিয়ে আজিতার দিকে তাকালো। অবাক হয়ে বলল, পুরো কথা শেষ করতে পারলো না তার আগে আজিতা ফারিসের কাছাকাছি গিয়ে হাত ধরে আরাফাতকে উদ্দেশ্য করে বলল, উনি আমার বয়ফ্রেন্ড আরাফাত। খুব শীঘ্রই আমরা বিয়ে করছি। ফারিসের কাশি উঠলো আজিতার কথা শুনে। এই মেয়ে বলে কি? আরাফাত কি বলবে বুঝতে পারছে না। কতক্ষণ হ্যাবলার মতো দাঁড়িয়ে থেকে নিজের হাত এগিয়ে দিল ফারিসের দিকে, বলল, শুভকামনা আপনাদের জন্য। ফারিস হাত মেলালেও মুখে কিছু বলল না। তার কথা বুঝি বন্ধ হয়ে গেছে। আজিতা এবার ফারিসের থেকে সরে এসে বলল, প্লিজ মাকে এগুলো বলবেন না। বলবেন আপনার আমাকে পছন্দ হয়নি। আসলে আমি চাচ্ছি আর 1 মাস পর মাকে এগুলো জানাতে। বয়ফ্রেন্ডের বিষয়টা আপনাকে আগে জানানোর ইচ্ছা ছিল, কিন্তু মায়ের জন্য বলতে পারিনি। আরাফাত মৃদু হাসলো, বলল। আজিতাও মিষ্টি হেসে বলল, আমারও। আরাফাত আর দাঁড়ালো না, চলে গেল। তার মনে হচ্ছে তার থেকে ফারিসকেই আজিতার সাথে বেশি মানিয়েছে। আরাফাত কফি শপ থেকে বের হতে আজিতার রাগি রাগি চেহারা নিয়ে এগিয়ে আসলো ফারিসের দিকে। ফারিস তখনও চুপচাপ বসা। আজিতা বলল, কফি শপে আসলে যে একটু আশেপাশে তাকাতে হয় জানতেন না? ফারিস সরাসরি তাকালো আজিতার দিকে, জবাবে বলল, সত্যি তাকাতে হয় জানতাম না তো। আজিতা কি বলবে বুঝতে পারছে না। ফারিস বলল, আমরা কি সত্যি বিয়ে করছি? আজিতা থতমত খেয়ে গেল প্রশ্নে। তখন রাগের বশে কী সব বলে দিয়েছে ভাবতে এখন লজ্জা লাগছে। ফারিস আবার বলল, উত্তর কিন্তু পেলাম না। আজিতা নিচু হলো। ফারিসের চোখে চোখ রেখে বলল, আপনি বলেছিলেন আপনি আমার চোখে যা দেখেন তা যদি সত্যি হয় তবে আমাদের রোজ সাক্ষাৎ হবে, অথচ গত 7 দিন যাবৎ আমাদের সাক্ষাৎই নেই। এতে প্রমাণ কি হয়? ফারিস আমার চোখের ভাষার সত্যিটা পড়তে পারেনি। আজিতা সোজা হয়ে দাঁড়ালো।
আর কিছু বলতে পারছে না, তার ভীষণ লজ্জা লাগছে। আজিতা যেতে নিল, ফারিস উঠল, আজিতার হাত টেনে নিজের সাথে মিশিয়ে নিল। আজিতা চোখ বন্ধ করলো এতে। ফারিস তার কানের কাছে ঠোঁটখানা নিয়ে ফিসফিস করে বলে উঠল,